দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি। শনিবার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে প্রয়াত নেতার কফিন। এর আগে শুক্রবার ভোরে শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে খামেনির বাসভবনের সামনে সংক্ষিপ্ত শোকানুষ্ঠানের মধ্য দিয়ে সামনে আনা হয় প্রয়াত নেতার মরদেহবাহী কফিন। একই সাথে এদিন আয়াতুল্লাহ আলী খামেনির পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং নাতনি জোহরা মোহাম্মদী গোলপায়েগানির কফিনও সামনে আনা হয়। নেওয়া হয় তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মুসল্লায়। সেখানে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই, পার্লামেন্ট স্পিকার বাঘের গালিভাভ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বর্তমান সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই। পরে দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির শ্বশুর গোলাম আলী হাদ্দাদ আদেল সহ পরিবারের সদস্য এবং গ্র্যান্ড মুসাল্লার ইমাম সহ দেশটির শীর্ষ আলেমগণ খামেনির মরদেহে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় নেতার মরদেহ সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত প্রতিনিধিরা। এদিন শীর্ষ সামরিক কর্মকর্তারাও গ্র্যান্ড মুসল্লায় খামেনি ও তার পরিবারের সদস্যদের প্রতি শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রয়াত নেতার নির্দেশনায় এবং আত্মত্যাগের ফলে ইরানিরা যুদ্ধে জয়ী হয়েছেন এবং ভবিষ্যতে স্বদেশ রক্ষার পাশাপাশি প্রিয় নেতার রক্তের বদলার হুঁশিয়ারি দেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। নিঃসন্দেহে এই শাহাদাত আমাদের সংকল্পকে আরও বহুগুণ দৃঢ় করেছে। আজ আরও কঠোর প্রত্যয় নিয়ে আমরা ইরান জাতির শত্রু আমেরিকা ও ইসরায়েলি প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই, আমাদের শহীদ নেতা এবং শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আমরা তাদের কাছ থেকে আদায় করেই ছাড়ব। সশস্ত্র বাহিনীর জন্য যে অগ্রাধিকারগুলো নির্ধারণ করা হয়েছিল, আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তবে দেখব সেগুলোই কিন্তু যুদ্ধকালীন সময়ে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তা সে 12 দিনের যুদ্ধই হোক কিংবা রমজান মাসের যুদ্ধ, প্রকৃতপক্ষে আমরা সেই রণকৌশলগুলোর পূর্ণাঙ্গ ব্যবহার করতে পেরেছিলাম। আর আজ যে বিজয় অর্জিত হয়েছে তা মূলত আমাদের যোদ্ধাদের অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের জাতির মহান ও প্রিয় শহীদ ইমামের সুযোগ্য নির্দেশনারই ফসল। তেহরানে এদিন আন্তর্জাতিক প্রতিনিধিরাও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শোক অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, পাকিস্তান, ইরাক, তুর্কি, কাতার, ওমান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে খামেনির মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়া চায়না, রাশিয়া, বুলগেরিয়া, থাইল্যান্ড, ভারত সহ মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এই শোক অনুষ্ঠানে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। দীর্ঘ ৩৭ বছর দেশ শাসনের পর গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি বিমান হামলায় সপরিবারে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। আন্তর্জাতিক অতিথিদের শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার আলী খামেনির কফিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এরপর তেহরানের বিভিন্ন মসজিদে খামেনির মরদেহ নিয়ে শোকযাত্রা শুরু হবে। ওই দিন কফিন নিয়ে তেহরানে শোক মিছিলে অংশ নেবেন দেশটির সাধারণ মানুষ। পর্যায়ক্রমে শিয়া ধর্মীয় কেন্দ্র কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে আগামী বৃহস্পতিবার মাসহাদে শায়িত করা হবে ইরানের এই প্রভাবশালী নেতাকে। ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি জনগণের অবিচল আনুগত্য প্রদর্শনে সপ্তাহব্যাপী শোক মিছিলের আয়োজন করেছে দেশটির সরকার। মস্কোর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় গাড়ি চালকদের। অনেক স্টেশনের মূল্য তালিকায় কিছু জ্বালানির ঘর ফাঁকা দেখানো হয়, আবার কিছু স্টেশনে কারিগরি কারণে বন্ধ থাকার নোটিশ টাঙিয়ে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রোল ও ডিজেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে অভ্যন্তরীণ বাজারেও, বেড়েছে দাম, সীমিত করা হয়েছে সরবরাহ। জ্বালানির এই সংকটের কারণে অনেক চালক এখন ঝুঁকছেন বৈদ্যুতিক গাড়ির দিকে। মস্কোর একটি গাড়ির শোরুম জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেও যেখানে মাসে 2 থেকে 3টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হতো, এখন প্রতিদিন বিক্রি হচ্ছে 2-3টি।
আর এক্ষেত্রে চায়না ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ির চাহিদা সবচেয়ে বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত রাশিয়ার পেট্রোলের দাম 12% বেশি বাড়ার পর থেকেই বিক্রি বাড়তে শুরু করে। জুনে জ্বালানি সংকট তীব্র হওয়ার পর সেই প্রবণতা আরও গতি পেয়েছে। জ্বালানি পরিস্থিতি জটিল হওয়ার পর থেকেই বৈদ্যুতিক গাড়ির চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। বাজেট মডেল থেকে শুরু করে প্রিমিয়াম মডেল সব ধরনের গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং অটোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে প্লাগ ইন হাইব্রিড গাড়ির বিক্রি আগের বছরের তুলনায় 125% বেড়েছে। একই সময়ে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে 19%। যদিও রাশিয়ার বিশাল ভৌগোলিক বিস্তৃতি, তীব্র শীত এবং সীমিত চার্জিং অবকাঠামো এখনও বৈদ্যুতিক গাড়ির প্রসারে বড় বাধা হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনে আমি স্বস্তিতে আছি। জ্বালানির জন্য আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি শহরের বাইরে থাকি, বাসায় নিজস্ব চার্জিং স্টেশন আছে, তবে মস্কো শহরে চার্জ দেয়া এখনও বেশ কঠিন। বিশ্লেষকদের মতে রাশিয়ার মোট গাড়ি বিক্রির মাত্র 4.3% এখনও বৈদ্যুতিক ও প্লাগ ইন হাইব্রিড। তবে চলমান জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এই সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দখলকৃত ওয়েস্ট ব্যাংকের মধ্যাঞ্চলীয় গ্রাম খিরবেত আবু ফালাহ শুক্রবার সেখানে নিজেদের পৈতৃক জমির মালিকানা রক্ষা এবং সাম্প্রতিক উচ্ছেদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন স্থানীয় প্যালেস্টিনিয়ান ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। কিন্তু প্যালেস্টিনিয়ানরা যাতে নিজেদের ফসলি জমিতে প্রবেশ করতে না পারে সেজন্য অবৈধ বসতি স্থাপনকারীরা স্থানীয় বাসিন্দা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের উপর হামলা চালায়। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পেপার স্প্রে, পাথর ও লাঠি সোঁটা নিয়ে প্যালেস্টিনিয়ানদের ওপর চড়াও হয়। হামলায় এক বৃদ্ধ প্যালেস্টিনিয়ান এবং একজন আন্তর্জাতিক কর্মী গুরুতর আহত হয়েছেন। আমরা যখন আমাদের জমিতে পৌঁছালাম তখন একদল বসতি স্থাপনকারী পাথর, মরিচের গুঁড়া এবং লাঠি নিয়ে সাধারণ মানুষ ও সমাজকর্মীদের উপর হামলা শুরু করে। কিন্তু আমরা থেমে থাকব না। এটি আমাদের নিজস্ব ভূমি এবং আমরা কারো কাছেই আমাদের অধিকার ছেড়ে দেব না। তুরমুস আয়া শহরের উপকণ্ঠীয় গ্রাম খিরবেত আবু ফালাহ, যা রামাল্লাহ ও নাবলুসের মধ্যবর্তী ফসলি উপত্যকায় অবস্থিত। রামাল্লাহ থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি এই গ্রামটিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি স্যাটেলাররা। 1967 সালের যুদ্ধের পর থেকে ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে প্রায় 3.5 মিলিয়ন প্যালেস্টিনিয়ানের মাঝে অবৈধভাবে বসবাস করছে 700,000-এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী। রাষ্ট্রীয় ইন্ধনে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ান ও তাদের সম্পত্তিতে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা নিত্য নৈমিত্তিক ঘটনা। গত জুন মাসে প্রকাশিত জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের হত্যা, জখম এবং বাস্তুচ্যুত করার এই স্যাটেলারদের হামলার পেছনে সরাসরি ইসরায়েলি সরকারের সম্পৃক্ততা রয়েছে। দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় এলাকা এখন আগুনে পুড়ছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের তীব্র বাতাস এবং বনের শুষ্ক গাছপালার কারণে আগুন দ্রুত লোকালয়ে পৌঁছেছে। স্পেনের সীমান্তবর্তী ক্যানেট এন রুসিলন ও ফ্রেজুস শহরের 6টি ক্যাম্পসাইট এবং আবাসিক এলাকা থেকে 3000-এরও বেশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল ক্যানেট এন রুসিলন বন্দরে আঘাত হানায় বেশ কয়েকটি গুদামঘর এবং নোঙর করে রাখা বিলাসবহুল ইয়ট পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থলভাগে কাজ করছেন 2000-এর বেশি ফায়ার ফাইটার। বিশেষ ফায়ার ফাইটিং উড়োজাহাজ দিয়ে কেমিক্যাল ও পানি বর্ষণ করা হলেও বাতাসে আর্দ্রতার চরম অভাব এবং দমকা বাতাসের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু জানিয়েছেন, চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় 7000টি অগ্নিকাণ্ডের ঘটনায় 8700 হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে, যার মধ্যে মার্সেই শহরের উপকণ্ঠে পুড়েছে 1210 হেক্টরের বেশি এলাকা। বনাঞ্চলে এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ জুন মাসের শেষ সপ্তাহে ফ্রান্সে আঘাত হানা নজিরবিহীন হিটওয়েভ। টানা 11 দিন ধরে চলা এই তাপপ্রবাহে অনেক স্থানেই তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী 22 থেকে 28 জুনের মধ্যবর্তী সময়ে স্বাভাবিকের চেয়ে 2025 জন অতিরিক্ত মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী প্যারিস ও এর আশেপাশের অঞ্চলে, যেখানে মৃত্যুহার এক লাফে 62% বেড়েছে।
সংকটের তীব্রতা কেবল ফ্রান্সের ভেতরেই সীমাবদ্ধ নেই। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করেছে, হিট ডোম বা তাপ বলয়ের কারণে পুরো পশ্চিম ইউরোপের বনাঞ্চলগুলো এখন চরম অগ্নিঝুঁকিতে রয়েছে। ফ্রান্সের ওডি প্রশাসনিক অঞ্চল থেকে শুরু করে প্রতিবেশী স্পেন এবং পর্তুগাল সীমান্ত সংলগ্ন বনাঞ্চলগুলোতেও দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এই বিস্তীর্ণ অঞ্চলের তীব্র পানির সংকট ও খরা পরিস্থিতি আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফ্রান্সের আবহাওয়া অফিস সতর্কবার্তা জারি করেছে যে আগামী সপ্তাহে দেশটিতে আরও একটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে, যেখানে তাপমাত্রা 112 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকায় দক্ষিণ ফ্রান্স সহ পুরো ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলের এই পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও বিধ্বংসী রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুইস আল্পসের রোন হিমবাহে গবেষণা চালানো বিজ্ঞানীরা জানিয়েছেন 29 জুন এই বছরের গ্লেশিয়ার লস ডে পার করেছে সুইজারল্যান্ড। অর্থাৎ শীতে জমে থাকা সব তুষার গলে গেছে এবং এখন থেকে গলতে শুরু করবে বহু দশক, এমনকি শতাব্দী ধরে জমে থাকা পুরনো বরফও। এবছর কম তুষারপাত এবং মে ও জুন মাসে টানা দুটি তাপপ্রবাহের কারণে এই দিনটি এসেছে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সময়ে। ফলে সামনে থাকা পুরো গ্রীষ্ম জুড়ে ব্যাপক বরফ ক্ষয়ের আশঙ্কা করছেন গবেষকরা। This Monday we have just passed the so-called glacial loss day. This day means that we have used up all the snow reserves accumulated during the winter season. It's basically the day or the condition the glacier should be in at the end of the summer, so at the end of September. Now it already occurred at the end of June, which is the second earliest ever. It means we have now 3 months left for melting ice that has been accumulated decades and centuries ago. And this is really a worrying situation, so we will see massive ice losses again in this year 26. রোন হিমবাহের একটি পর্যবেক্ষণ কেন্দ্রে মাত্র 2 সপ্তাহের তাপপ্রবাহেই প্রায় 1.5 মিটার বরফ গলে গেছে। বিজ্ঞানীদের হিসেবে জুনের এই তাপপ্রবাহে সুইজারল্যান্ডের সব হিমবাহ মিলিয়ে প্রতি 6 সেকেন্ডে একটি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরার মতো পানি হারিয়েছে। The glaciers are in a very bad state at this time of the year. We've had a winter with little snow. We had first heat waves in May, and now we just come out of a very intense heat wave in June. This means we are almost as critical as in the record-breaking year 2022. হিমবাহের দ্রুত বিলীন হওয়া দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেছেন পর্যটকরাও। প্রায় 50 বছর ধরে এই হিমবাহ দেখতে আসা জার্মান পর্যটক হ্যারি ব্লক বলছেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতা চোখের সামনেই দেখা যাচ্ছে। জার্মানিতে এখনো অনেক মানুষ জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না। তারা বলেন এটা শুধু আবহাওয়া, কিন্তু এখানে এসে আপনি নিজের চোখেই জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে পারবেন। এটাই জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র। বিজ্ঞানীরা জানিয়েছেন 2025 সালের জুন থেকে এখন পর্যন্ত রোন হিমবাহ প্রায় 8 মিটার বরফ হারিয়েছে। তাদের সতর্কতা, বৈশ্বিক উষ্ণতা ও ঘন ঘন তাপপ্রবাহ অব্যাহত থাকলে সুইজারল্যান্ডের হিমবাহগুলো আগামী বছরগুলোতে আরও দ্রুত বিলীন হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।